আজ আমরা দেখতে চলেছি ২০২২ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ব্ল্যাক ক্র্যাব। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করে পৃথিবীর তাপমাত্রা এতটাই কমতে শুরু করে যে পুরো পৃথিবীর সমস্ত পানি একদম বরফ হয়ে যায়। এমনকি পৃথিবীর মাঝে যত বিশাল বিশাল মহাসাগর রয়েছে সেগুলোর পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। প্রায় ২০০ বছর ধরে সম্পূর্ণ পৃথিবীর সবকিছু চাপা পড়ে থাকে বরফের নিচে। মানুষ ক্ষুধা, পিপাসে এবং অতিরিক্ত ঠান্ডায় জমে মরতে থাকে। এতে করে সম্পূর্ণ পৃথিবী হয়ে যায় মানবশূন্য। পুরো পৃথিবী পৌঁছে যায় ধ্বংসের একদম দ্বারপ্রান্তে। তবে তারপরও পৃথিবীতে যে সমস্ত মানুষেরা সার্ভাইভ করছিল তারাই একসময় নেমে পড়ে পৃথিবীকে রক্ষা করার ভয়াবহ এক মিশনে। কিন্তু পৃথিবীর এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা কিভাবেই বা সার্ভাইভ করছিল, আর তারা কি শেষ পর্যন্ত পৃথিবীকে রক্ষা করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক বরফের নিচে তলিয়ে যাওয়া এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। পৃথিবীর আবহাওয়া, জলবায়ু কোনো কিছু আর আগের মতো নেই। আসলে এখন থেকে আরও বহু বছর আগে হঠাৎ করে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিমাণে পরিবর্তন ঘটে। ফলে সম্পূর্ণ পৃথিবীর তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে দেখতে দেখতেই অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী যেন একদম বরফের নিচে চলে যায়। মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি ছোট ছোট নদীনালা থেকে শুরু করে সমুদ্রের পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। ফলে পান করার মতো পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে পৃথিবীর শত শত মানুষ মারা যায়। আস্তে আস্তে দুর্ভিক্ষের কারণে মানুষের মধ্যে শুরু হয়ে যায় ভয়ানক যুদ্ধ। আস্তে আস্তে মানুষ মানুষের শত্রু হয়ে যায়। পুরো পৃথিবী পৌঁছে যায় ধ্বংসের একদম দ্বারপ্রান্তে। মানুষ ক্ষুধা, পিপাসে এবং বিভিন্ন রোগের কারণে মারা যেতে থাকে। আর এমনই ভয়ানক এক পৃথিবীতে সার্ভাইভ করার জন্য প্রত্যেকটি মানুষই নিজের মতো করে এক একটি গ্রুপ তৈরি করে রেখেছে। কারণ এখন পৃথিবীতে একা একা সার্ভাইভ করা কোনোদিনও সম্ভব নয়। মানুষ এখন এমন হয়ে গিয়েছে যে সুযোগ পেলেই একে অপরের উপর হামলা করছে। এরপর আমরা সুইডেনের একটি দৃশ্য দেখতে পাই। সমস্ত শহরগুলোর মতোই সুইডেনও এখন বরফের নিচে তলিয়ে গিয়েছে। তো এবার আমরা একটি গাড়ির মধ্যে ক্যারোলিন নামক একজন মহিলাকে দেখতে পাই। সে তার মেয়েকে নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, আর তাদের গাড়িতে থাকা রেডিওর মধ্যে ভয়ানক কিছু নিউজ বলা হচ্ছিল। তবে এই নিউজটিতে বলা ঘটনার মতো ঘটনা প্রতিনিয়ত তাদের আশেপাশেই ঘটে চলেছে। তাই ক্যারোলিন এই সমস্ত নিউজে খুব একটা পাত্তা দেয় না। তবে এমন সময় আবার বাহিরে অনেক গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। দেখা যায় যে বাহিরে মানুষ আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করছে। আসলে কয়েকজন সোলজার তাদের গান দিয়ে অনেক মানুষকে মেরে ফেলছে। তাই মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করছিল। এই দৃশ্য দেখে ক্যারোলিনের মেয়ে লোরা অনেক ভয় পেয়ে যায়। আর সে ক্যারোলিনকে বলে, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত মা। কিন্তু ক্যারোলিন তার মেয়েকে শান্ত হতে বলে, আর সে কোনো মতে লোরাকে নিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় যে সেই সোলজাররা এসে তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। আর এখান থেকেই ঘটনা চলে যায় প্রায় কয়েক বছর পরে। এখানে আমরা পৃথিবীর ভয়ানক পরিস্থিতি দেখতে পাই, যেখানে মানুষ পৃথিবীতে বসবাস করছে পোষা প্রাণীর মতো। সবকিছু যেন চলে গিয়েছিল মিলিটারিদের নিয়ন্ত্রণে। এ সময় পৃথিবীতে যেন একটি মাত্রই নিয়ম ছিল, মারো অথবা মরো। হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে গেলেও যেন কারো কিছু যায় আসে না। তো এখানে আমরা ক্যারোলিনকে দেখতে পাই। ক্যারোলিন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে করতে সে তার মেয়েকে হারিয়ে ফেলেছিল। তাই বাধ্য হয়ে সে অনেক সাহসী হয়ে ওঠে। সে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে কোনোমতে একটি মিলিটারিদের দলে যোগদান করে। তো সে আজকে একটি ট্রেনে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একজন সোলজার মাঝ রাস্তাতে ট্রেনটিকে থামিয়ে দেয়। আর সে এখানে ক্যারোলিনকে বলে যে তাকে মিলিটারিদের বেসে ডাকা হয়েছে, তার জন্য নাকি একটি নতুন অর্ডার আছে, তাই তাকে এখন যেতে হবে। যদিও ক্যারোলিন কোনোভাবেই যেতে চাইছিল না, কিন্তু একজন মিলিটারি তাকে নিতে এসেছে। এই মিলিটারির নাম হচ্ছে জেকাব। তো এখানে বাধ্য হয়ে ক্যারোলিনকে জেকাবের সঙ্গে যেতে হয়। তারা দুজন মিলে একটি গাড়িতে করে মিলিটারি বেসের দিকে যেতে থাকে। তবে রাস্তাতে জেকাব ক্যারোলিনকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, আর সে ক্যারোলিন সম্পর্কে নানা বিষয় জানতে চায়। কিন্তু ক্যারোলিন তার কথায় খুব একটা পাত্তা দেয় না। এবার ক্যারোলিন দেখতে পায় যে তাদের গাড়িটি একটি টাউনের রাস্তা দিয়ে ঘোরানো হয়েছে। ক্যারোলিন এটা খুব ভালো করেই জানে যে এটা আসলে মিলিটারি বেসের রাস্তা নয়। এবার কিছু দূর যাওয়ার পর জেকাব একটি জায়গাতে গাড়ি থামায়, আর সে ক্যারোলিনকে বলে যে সে কিছু জিনিস আনার জন্য যাচ্ছে। তাই ক্যারোলিন যেন গাড়ির ভেতরেই থাকে, কারণ আশেপাশে অনেক ভয়ঙ্কর মানুষ রয়েছে। তারা যে কোনো সময় ক্যারোলিনের ক্ষতি করতে পারে। কিন্তু ক্যারোলিন তার কোনো কথাই শোনে না। জেকাব সেখান থেকে চলে যাওয়ার পর সে দ্রুত সেই গাড়ি থেকে বেরিয়ে আসে।
আর সে সেখানে থাকা মানুষদের কাছে তাদের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। কিন্তু এটা ছিল তার সবচাইতে বড় ভুল, কারণ সেখানকার মানুষই তখন তার উপর উল্টো হামলা শুরু করে দেয়। কিন্তু সৌভাগ্যবশত ক্যারোলিনের কাছে অস্ত্র ছিল, আর সে অস্ত্রের ব্যবহার অনেক ভালোভাবেই জানত। তাই সেখানকার কোনো মানুষই তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু তারপরে এই জায়গাটি এখন তার জন্য ছিল অনেক বেশি বিপজ্জনক। তাই সে প্রায় অনেক সময় ধরে জেকাবের জন্য অপেক্ষা করার পর সে তাদের গাড়িটি নিয়ে জেকাবকে রেখেই সেখান থেকে পালিয়ে আসে। এরপর সে সঠিক রাস্তা অনুযায়ী সোজা চলে আসে মিলিটারিদের বেসে। কিন্তু এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সমস্ত মিলিটারিরা তার দিকে বন্দুক তাক করে। ক্যারোলিন এতে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর ক্যারোলিনকে জিজ্ঞাসা করা হয় যে জেকাব কোথায়। ক্যারোলিন তখন বলে যে সে তার সঙ্গে এই পর্যন্ত পৌঁছতে পারেনি। সে তাকে রেখে একটি জায়গাতে যাওয়ার পর অনেক সময় পার হয়ে গেলেও আর ফিরে আসেনি, তাই সে একাই এখানে চলে এসেছে। আর এটা শোনার পর ক্যারোলিনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। আর ভেতরে আসার পর ক্যারোলিন দেখতে পায় যে এখানে তার মতো আরও বেশ কয়েকজন মানুষকে ডাকা হয়েছে, যাদের মধ্যে একজনের নাম ছিল ডেভিড, অন্যজনের নাম ছিল স্যাম এবং বাকি আরেকজনের নাম ছিল এরিক। তবে এখানে ডেভিড নামক যেই ব্যক্তিটি ছিল সে আসলে মিলিটারিদের বেসের ব্যাপারে অনেক তথ্যই জানত। সে সেই প্রত্যেকটি বেসের ব্যাপারে অনেক ভালোভাবেই জানে, যেগুলো মূলত মিলিটারিদের কন্ট্রোলে ছিল। তো সে এখানে স্যামকে দেখে চিনতে পারে, আর সে সবাইকে বলে স্যাম নামক এই ব্যক্তিটি বেস নম্বর 15 থেকে এসেছে। সে সেখানকারই একজন সদস্য। তবে গতকাল রাতে বেস নম্বর 15-এ হামলা হয়েছে, যার ফলে সেখানে থাকা প্রত্যেকটি মানুষই মারা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র এখন স্যাম বেঁচে আছে, কারণ স্যামকে গতকালই এখানে ডাকা হয়েছিল। একথা জানতে পেরে স্যাম একদম অস্থির হয়ে পড়ে, কারণ তাদের বেসের মধ্যে হামলার ব্যাপারে সে কিছুই জানে না। তাই সে ডেভিডের কাছে পুরো ঘটনা জানতে চায়। তো তারা সবাই মিলে এখানে এই সমস্ত ব্যাপারে কথা বলছিল। কিন্তু এমন সময় সেখানে তাদের কাছে একজন মিলিটারি আসে, যার নাম হচ্ছে ক্যাপ্টেন ফর্স। আর ক্যাপ্টেন ফর্স তাদেরকে সেখানকার একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে তাদের কর্নেল অ্যারেট ছিল। তো এখানকার পরিস্থিতি দেখে তারা সবাই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিল যে তাদেরকে হয়তো এখানে বিশেষ কোনো মিশনের জন্য আনা হয়েছে। এবার ক্যাপ্টেন ফর্স এখানে তাদের সবাইকে বলে, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই জানতে পেরেছেন যে বর্তমানে বাহিরের পরিস্থিতি কতটা ভয়াবহ। একের পর এক আমাদের মিলিটারি বেসে হামলা চলছে। শত্রুরা আমাদের ক্যাম্পগুলোকে ধ্বংস করে আমাদেরকে হত্যা করার মিশনে নেমেছে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ জায়গায় প্রায় তাদের দখলে। এখন পর্যন্ত তারা আমাদের 3টে বেসকে ধ্বংস করে দিয়েছে। আসলে বর্তমানে যেহেতু খাবার পানির অনেক সংকট দেখা দিয়েছে, তাই তাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষদেরকে শেষ করে দেয়া, যাতে করে শুধুমাত্র পুরো পৃথিবীতে তারাই রাজত্ব করতে পারে। আর তাছাড়া তাদের মনে ভয় রয়েছে যে পৃথিবীতে যদি অধিকাংশ মানুষ থাকে তাহলে তো বেশি পরিমাণে খাবার পানি খরচ হবে। তাই মূলত তারা মানুষ হত্যার এই ধরনের মিশনে নেমেছে। তো ক্যাপ্টেন ফর্স এখানে তাদেরকে বিভিন্ন ম্যাপের মাধ্যমে দেখায় যে এখন পর্যন্ত তাদের কত হাজার মানুষ মারা গিয়েছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই তাদের এই বেসটিও পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। ফলে এখানেও আর কোনো মানুষেরই অস্তিত্বই থাকবে না। তবে কর্নেল এরিড এখানে বলে, আমরা যত চেষ্টাই করি না কেন এটা একদম নিশ্চিত যে তাদের কাছে আমরা হারতে চলেছি, কারণ তাদের টিম কতটা শক্তিশালী এই ব্যাপারে কারো ধারণাই নেই। তবে এখনো আমাদের কাছে একটি উপায় আছে, যেটার মাধ্যমে হয়তো পুরো যুদ্ধই থেমে যাবে। আমরা একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাই, পৃথিবীর ইতিহাসে এমনটা প্রথমবার ঘটেছে যে সম্পূর্ণ আর্কটিক মহাদেশ বরফের নিচে ঢাকা পড়েছে। কোনো স্থানে এক ফোঁটা পানি নেই, চারিদিকে শুধু বরফ আর বরফ। কিন্তু সেখানকার বরফের স্তর অনেক বেশি পাতলা, যার ফলে সেটার উপর দিয়ে গাড়ি চলাচল কোনোভাবেই সম্ভব নয়, কারণ এতে করে গাড়ি একদম বরফের নিচে থাকা পানিতে চলে যাবে। তাই সোলজাররা একমাত্র আইসকেট পরে এই স্থানটিকে পার করতে পারবে, কারণ স্কেটিংয়ের মাধ্যমে এই রাস্তাটিকে পার করা সম্ভব। তাই তোমরা কি বুঝতে পারছো যে শুধুমাত্র তোমাদেরকে এখানে কেন ডাকা হয়েছে? আসলে তারা 4 জনই ছিল স্কেটিংয়ে অনেক বেশি এক্সপার্ট। তারা ছিল প্রফেশনাল স্কেটার। তো এরিড এখানে তাদেরকে বলে যে মূলত স্কেটিংয়ের মাধ্যমেই তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি মিশন কমপ্লিট করতে হবে। আসলে তাদেরকে স্কেটিং করে এখান থেকে অনেক দূরের একটি ক্যাম্পে যেতে হবে, যেখানে তাদের মূল কাজ হচ্ছে 2টো বক্স পৌঁছে দেয়া, যেগুলোকে মূলত ক্যাপসুল বলা হয়ে থাকে। আর তাদেরকে যেই বেসটিতে যেতে হবে সেটা মূলত একটি অটো রিসার্চ সেন্টার। কিন্তু সেখানে পৌঁছানোটা কোনো মুখের কথা ছিল না, কারণ হাজারো শত্রুর নজরকে মোকাবেলা করে তাদেরকে গোপনে সেই জায়গাতে পৌঁছতে হবে। তা না হলে সেখানেই তাদের মৃত্যু নিশ্চিত। তার উপর আবার প্রতিকূল আবহাওয়া তো থাকছেই। কিন্তু যদি তারা কোনোভাবেই সমস্ত বাধা অতিক্রম করে মিশনটিকে কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে তারা শত্রুপক্ষকে মোকাবেলা করতে পারবে।
তারা হয়তো সবাইকে বাঁচাতে পারবে। কর্নেল এরিড বলে যে এই মিশনটির নাম হচ্ছে ব্ল্যাক ক্র্যাব, কারণ তাদেরকে এমনভাবে মিশনটিকে কমপ্লিট করতে হবে ঠিক যেভাবে অন্ধকারে ক্র্যাবরা চলাচল করে। এরিড এখানে সবাইকে আরও বলে, তোমাদেরকে মিশনটি কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পুরো মানব সভ্যতাও হেরে যাবে। আমাদের সবকিছু একদম শেষ হয়ে যাবে, এমনকি পৃথিবীতে আর আমাদের অস্তিত্বও থাকবে না। এসব কথা শুনে ক্যারোলিন এরিডকে বলে, আপনি নিশ্চয়ই এটা খুব ভালোভাবেই জানেন যে অটো রিসার্চ সেন্টার এখান থেকে কতটা দূরে। সেখানে পৌঁছতে হলে আমাদেরকে প্রায় কয়েক হাজার মাইল রাস্তা পার হতে হবে, তাও আবার কোনো গাড়িতে নয়, বরং স্কেটিং করে। এটা কি আদৌ সম্ভব? তাছাড়া যে সমস্ত রাস্তা আমাদেরকে পার হতে হবে সেখানকার প্রত্যেকটি জায়গাতে রয়েছে শত্রুদের আস্তানা। আপনার কি মনে হয় আমরা কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবো? আমার কাছে এটাকে কোনো ব্ল্যাক ক্র্যাব মিশন নয়, বরং আমার তো এটাকে সুইসাইড মিশন মনে হচ্ছে, তাই আমি এই মিশনে থাকতে পারছি না। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই। কিছুদিন আগে আমি ঘরে বসে অনেক বোর হচ্ছিলাম, আর আমার বোরিং সময়গুলোতে সবচাইতে বেশি ভালো লাগে শপিং করতে। কিন্তু বর্তমান বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি হওয়ার কারণে সবকিছুর খরচ চালিয়ে শপিং করাটা কোনোভাবেই সম্ভব নয়। কিছুদিন আগেও কিন্তু আমার এমনটাই মনে হতো, কিন্তু এরপর আমি জানতে পারি বিনোমো সম্পর্কে। তাই এখন আমাকে টাকা নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, কারণ বিনোমো হচ্ছে 100% ট্রাস্টেড একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আপনি ট্রেডিং না জানলেও ডেমো অ্যাকাউন্ট দেয়া হয় ট্রেডিং শেখার জন্য। আসুন আপনাদেরকে দেখাই। এই হলো বিনোমো ওয়েবসাইট। এখান থেকে উপার্জিত অর্থ আপনারা চাইলে বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে খুব সহজেই উইথড্র করতে পারবেন। এই দেখুন, এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে। এখন আমাকে অনুমান করতে হবে যে এই গ্রাফটি উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে এটা উপরে যাবে। ওয়াও, আমার অনুমান সঠিক হয়েছে, আমি জিতে গিয়েছি। এখানে আবার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বিনোমোতে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট উইথড্র করার সুযোগ, সেই সাথে 24/7 কাস্টমার সাপোর্ট তো থাকছেই। এমনকি এটা আপনি আপনার বন্ধুদেরকে রেফারও করতে পারবেন এবং প্রতি রেফারেই পেয়ে যাবেন $20। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে এখনই ঘুরে আসুন বিনোমো থেকে আর শুরু করুন আপনার ট্রেডিং জার্নি। কিন্তু একথা শুনে এরিড কিছুটা রেগে যায়, আর সে ক্যারোলিনকে বলে, আমি তোমাদেরকে মিশনে যাওয়ার জন্য অনুরোধ করছি না, বরং এটা হচ্ছে অর্ডার। এখানকার নাগরিক হিসেবে তোমাদেরকে তো এই দায়িত্ব পালন করতেই হবে। কিন্তু তারপরও ক্যারোলিন যখন রাজি হচ্ছিল না, তখন এরিড একা একা ক্যারোলিনের সঙ্গে কথা বলে। সে এখানে ক্যারোলিনকে তার মেয়ের ব্যাপারে বলে, যাকে আমরা মুভির শুরুর দিকে ক্যারোলিনের সঙ্গে দেখেছিলাম, যার নাম ছিল লোরা। তো এরিড এখানে লোরের একটি ছবি দেখিয়ে বলে, আমরা অনেক চেষ্টার পর তোমার মেয়ের সন্ধান পেয়েছি। তোমার মেয়ে এখন সেখানকারই একটি ক্যাম্পের মধ্যে বন্দী রয়েছে, যেখানে তোমাদেরকে ক্যাপসুল দুটি পৌঁছে দিতে হবে। মেয়ের কথা জানতে পেরে ক্যারোলিন একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সে অনেকদিন ধরেই তার মেয়েকেই খুঁজে বেড়াচ্ছে। তাই সে এবার কোনো কিছু চিন্তা না করেই সঙ্গে সঙ্গে মিশনের জন্য রাজি হয়ে যায়। তো এরিডের সঙ্গে সমস্ত কথোপকথন শেষ করে ক্যারোলিন যখন তার বাকি সঙ্গীদের কাছে আসে, তখন সে দেখতে পায় যে তারা সবাই এই মিশনটির ব্যাপারেই কথা বলছে। তারা সবাই এখানে একে অপরকে বলে যে ক্যারোলিন তো ঠিক কথাই বলেছে, এটা আসলে একটি সুইসাইড মিশন, তাই আমাদের কারোই সেখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু এসব কথা শুনে ক্যারোলিন তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মিশনটি তাদের জন্য কতটা জরুরি, আর তারা যেহেতু প্রফেশনাল স্কেটার, তাই শুধুমাত্র তারাই পারবে এই মিশনটিকে কমপ্লিট করতে। আর এই মিশনটির মাধ্যমেই তারা হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারবে, তাই তাদের অবশ্যই এই মিশনটিতে যাওয়া উচিত। এরপর ডেভিড এখানে বলে যে এই মিশনটি কমপ্লিট হয়ে গেলে সে তার ভাইকে খুঁজতে যাবে। এরপর সে স্যামকে জিজ্ঞাসা করে, মিশনটি কমপ্লিট হলে তুমি কি করবে স্যাম? স্যাম তখন বলে যে কিছুদিন আগেই তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবীর এই পরিস্থিতির কারণে সে তার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে। তাই মিশনটি কমপ্লিট হওয়ার পর যদি এই যুদ্ধ থেমে যায়, তাহলে সবার প্রথমে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করবে। এরপর সে হয়তো বিয়ে করে সুন্দরভাবে বাঁচবে। কিন্তু আসলে এই যুদ্ধ চলছিল বহু বছর ধরে, তাই এটা শেষ হওয়া এতটা সহজ ছিল না, কারণ পৃথিবীর পরিস্থিতি এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। তো এবার কিছুক্ষণ পরেই তাদের কাছে ক্যাপ্টেন ফোর্স আসে, আর সে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে বলে যে এখন তাদের সবার বিশ্রাম নেওয়া উচিত, কারণ কাল সকালবেলায় তাদেরকে মিশনে বের হয়ে যেতে হবে। তবে তারা শুধুমাত্র স্কেটিং করে রাস্তা পার হবে রাতের বেলায়, আর দিনের বেলায় তাদের কাজ হচ্ছে যে কোথায় কোথায় শত্রুরা রয়েছে সেদিকে খেয়াল রাখা। তাই তারা সবাই মিলে তাদের মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর তারা এখন যে বেসটিতে রয়েছে, এটাই ছিল তাদের এরিয়ার একমাত্র বেস, যেটা কিনা এখন পর্যন্ত সুরক্ষিত আছে।
কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মাঝরাতের সময় শত্রুরা এই বেসটির উপরেও হামলা শুরু করে দেয়। কিন্তু যাদের যাদের ব্ল্যাক র্যাব মিশনে যাওয়ার কথা ছিল তারা কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে নেয়, কারণ তাদের কিছু হয়ে গেলে এই যুদ্ধ আর কোনোদিনও থামবে না, পৃথিবী হয়ে যাবে মানবশূন্য। তাই তারা সবাই মিলে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এমন সময় দেখা যায় যে সেখানে জেকাব চলে এসেছে। কিন্তু ক্যারোলিন কেন যেন শুরু থেকেই জেকাবকে খুব একটা পছন্দ করত না। তো জেকাবেরও যেহেতু এই মিশনটিতে যাওয়ার কথা ছিল, তাই সে নিজেও প্রস্তুত হয়ে তাদের টিমে যোগদান করে। আর এখানে কর্নেল এরিড এসে তাদের পুরো টিমকে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এখানে তাদের টিম পরিচালনার দায়িত্বে ছিল ক্যাপ্টেন ফর্স। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে তাদের ব্ল্যাক র্যাব মিশনের উদ্দেশ্যে। তারা স্কেটিং করতে করতে অনেকটাই দূরে চলে আসে। চারিদিকে অন্ধকার থাকার কারণে তারা বেঁচে যায়, আর পেছনে তাদের পুরো বেস একদম ধ্বংস হয়ে যায়। এদিকে তারা ঘন্টার পর ঘন্টা সারা রাত স্কেটিং করতে থাকে। আর ভোরবেলায় যখন সূর্য উঠতে শুরু করে তখন ক্যাপ্টেন এখানে সবাইকে বলে যে এখন তাদেরকে কোনো সুরক্ষিত জায়গাতে লুকিয়ে পড়তে হবে, আর সেখানে সারাদিন বিশ্রাম করে আবারও তাদেরকে রাতের বেলা রওনা দিতে হবে। তারা সবাই তখন আশেপাশের জায়গাগুলো দেখতে থাকে যে কোথায় তারা আজকে সারাদিন থাকতে পারবে। কিন্তু যখন তারা একটি জায়গাতে দাঁড়িয়েছিল ঠিক তখনই বরফের পাতলা একটি স্তর ভেঙে ক্যাপ্টেন পানিতে পড়ে যায়। এটা দেখতে পেয়ে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা বাঁচার জন্য সবাই সেখানে শুয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে যে কিভাবে তারা ক্যাপ্টেনকে উদ্ধার করবে। আর সবচাইতে বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে তাদের সেই গুরুত্বপূর্ণ ক্যাপসুল দুটিও ছিল ক্যাপ্টেনের কাছে। কিন্তু ক্যাপ্টেন বরফের একদম নিচে চলে যাওয়ার কারণে কেউই উপর থেকে তাকে দেখতে পাচ্ছিল না। তাই ক্যারোলিন তখন কোনো কিছু চিন্তা না করে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য সেও তখন পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সে দেখতে পায় যে ক্যাপ্টেন অনেক দূরে চলে গিয়েছে। সে এমন একটি জায়গাতে চলে গিয়েছে যেখানকার বরফ ছিল অনেক মোটা, তাই তাকে সেখান থেকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব ছিল না। এরপর ক্যারোলিন ক্যাপ্টেনের কাছে গিয়ে দেখতে পায় যে সে হয়তো ঠান্ডায় জমে মারা গিয়েছে। তাই সে দ্রুত ক্যাপ্টেনের কাছ থেকে ক্যাপসুল দুটো বের করে নেয়। কিন্তু ততক্ষণে তার নিজের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারপরও সে কোনো মতে উপরে আসতে সক্ষম হয়, কিন্তু তার শরীরের অনেক অংশ বরফে জমে গিয়েছিল। তাই সবাই মিলে ক্যারোলিনকে বাঁচানোর জন্য অনেক দূরে একটি বাড়ি খুঁজে পেয়ে সেই বাড়ির মধ্যে নিয়ে আসে। আর সেখানে তারা আগুনের ব্যবস্থা করে এবং কোনো মতে তার শরীরে জমে যাওয়া অংশগুলোকে গরম করে ফেলে, যার ফলে তার প্রান্ত বেঁচে যায়। কিন্তু এখন সবচাইতে বড় দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে যে তাদের সঙ্গে এখন তাদেরকে লিড করার জন্য তাদের ক্যাপ্টেন নেই। তাই ডেভিড এখানে সবাইকে বলে আমাদের মিশনটি কমপ্লিট করতে অবশ্যই আমাদের একজন ক্যাপ্টেনের প্রয়োজন। তাই আমরা এখন থেকে জেকাবকেই ক্যাপ্টেন হিসেবে মানব, কারণ জেকাব অনেক পুরনো একজন মিলিটারি সদস্য এবং তার র্যাঙ্ক আমাদের সবার চাইতে